আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের অভিবাসন নীতিতে জনসমর্থন নেমে ৩৮%। পুরুষ ভোটাররাও কম সমর্থন দিচ্ছে। ওকলাহোমা, ক্যানসাস, কলোরাডোতে তীব্র বাতাসে আগুন ছড়ালো, জরুরি সতর্কতা জারি। নিউ ইয়র্ক সিটিতে বাজেট ঘাটতি, ধনীদের উপরে কর বৃদ্ধি নিয়ে চলছে তীব্র বিতর্ক। এবং নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসায় ধনীদের আকর্ষণ, সহজ বিনিয়োগে স্থায়ী বসবাসের সুযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রয়টার্স ও ইপসোসের জরিপে দেখা গেছে অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন কমে ৩৮% নেমেছে, যা তার প্রত্যাবর্তনের পর সর্বনিম্ন। বিশেষ করে পুরুষ ভোটারদের মধ্যেও সমর্থন হ্রাসের ইঙ্গিত মিলেছে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স ও ইপসস এর যৌথ জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকে এটাই তার সর্বনিম্ন অনুমোদন হার বলে জানানো হয়েছে। 4 দিনব্যাপী পরিচালিত এই জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে মাত্র 38% বলেছেন ট্রাম্প অভিবাসন ইস্যুতে ভালো কাজ করছেন। জানুয়ারিতে এই হার ছিল 39%, অথচ ক্ষমতায় ফেরার পর প্রথম কয়েক মাসে তার সমর্থন 50% পর্যন্ত উঠেছিল। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ নীতিগত ইস্যুতে তার জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমছে। জরিপে আরও দেখা গেছে, বিশেষ করে আমেরিকান পুরুষ ভোটারদের মধ্যেও তার প্রতি সমর্থন কমার ইঙ্গিত রয়েছে। এক সময় এই গোষ্ঠীটি অভিবাসন প্রশ্নে ট্রাম্পের কড়া অবস্থানকে সমর্থন করেছিল, তবে সাম্প্রতিক ফলাফল বলছে সেই সমর্থন এখন আর আগের মতো শক্ত নয়। অভিবাসন নীতি ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হওয়ায় এই পতন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। বিশ্লেষকদের মতে, যদি সমর্থন কমার এই প্রবণতা অব্যাহত থাকে, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং প্রশাসনের নীতিগত সিদ্ধান্তেও পরিবর্তনের চাপ সৃষ্টি করতে পারে। পরোক্ষ আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিবর্তনের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে কি বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? পরমাণু ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী, সামরিক মহড়া, সব মিলিয়ে কেন আবার উত্তপ্ত ওয়াশিংটন তেহরান সম্পর্ক? বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। আলোচনার টেবিলে বসার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির ইঙ্গিত মিললেও খামেনির বক্তব্যে স্পষ্ট, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। মঙ্গলবার এক বক্তব্যে খামেনি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র বারবার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ইরানের সরকার পরিবর্তন সবচেয়ে ভালো ঘটনা, এর জবাবে খামেনি বলেন, এটা স্বীকারোক্তি বটে, কিন্তু আপনারা তা করতে পারবেন না। পরমাণু ইস্যুতে তিনি আরও কঠোর অবস্থান তুলে ধরেন। খামেনির ভাষায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার মতো শর্ত মানা ইরানের পক্ষে অসম্ভব। এই ধরনের প্রস্তাবকে তিনি মূর্খতাপূর্ণ আখ্যা দেন। এর কয়েক ঘন্টা আগেই সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানান। ওমানের মধ্যস্থতায় হওয়া এই আলোচনার লক্ষ্য মূলত ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে আল জাজিরা জানায়, আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী মোতায়েন করেছে, আর এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়েছে। চরম বাতাস ও অত্যন্ত কম আর্দ্রতার কারণে ওকলাহোমা, ক্যানসাস ও কলোরাডোতে দ্রুত ছড়ানো ঘাসের আগুন নিয়ন্ত্রণহীন অবস্থায়। রেঞ্জার রোড ফায়ার ওকলাহোমা প্যানহ্যান্ডেলে প্রায় 15,000 একর জমি দগ্ধ করেছে। সরকারি কর্মকর্তারা দক্ষিণ পশ্চিম ক্যানসাস এবং উত্তর পশ্চিম ওকলাহোমায় উদ্ধার অভিযান শুরু করেছেন। সাথে কয়েকটি সড়ক বন্ধ করা হয়েছে।
জাতীয় আবহাওয়া সেবা ফায়ার ওয়েদার ওয়াচ জারি করেছে এবং সতর্ক করেছে যে আগামী 12 থেকে 72 ঘন্টার মধ্যে অত্যন্ত বিপজ্জনক আগুনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সময়ে কান্ট্রি রোড 169 ফায়ার অন্তত 10,000 একর জমি পুড়িয়ে দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে রমজান মাসের শুরুর তারিখ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সৌদি আরবের চাঁদ দেখা ঘোষণার পর বেশিরভাগ মুসলিম 18 ফেব্রুয়ারি থেকে রোজা শুরু করেছেন। তবে কিছু মসজিদ স্থানীয়ভাবে চাঁদ না দেখায় 19 ফেব্রুয়ারি থেকে রোজার ঘোষণা দিয়েছে। এতে মুসল্লিদের মধ্যে দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন কমিউনিটি রোজা ও তারাবি অনুষ্ঠান নিয়ে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রে রমজান মাস শুরুর তারিখ নিয়ে আবারও মতপার্থক্য দেখা দিয়েছে। মুসলিম কমিউনিটির ভিন্ন ঘোষণার কারণে অনেক ধর্মপ্রাণ মুসল্লি দ্বিধায় পড়েছেন। তবে সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার পর নর্থ আমেরিকার বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির বেশিরভাগ মুসলিম বুধবার 18 ফেব্রুয়ারি থেকেই রোজা পালন শুরু করেছেন। অনেক মসজিদ বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দিলেও কিছু মসজিদ স্থানীয়ভাবে চাঁদ দেখা না যাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর করা সিদ্ধান্ত নেয়। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নর্থ আমেরিকার ফিকাহ কাউন্সিল জানিয়েছে রমজানের প্রথম দিন বুধবার এবং প্রথম তারাবির নামাজ মঙ্গলবার রাতে আদায় করা হবে। সে অনুযায়ী মঙ্গলবার এশার নামাজের পর বিভিন্ন মসজিদে তারাবি অনুষ্ঠিত হয় এবং মুসল্লিরা সেহরির প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমরা মসজিদ দারুল কোরআনে আজকে তারাবির নামাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, গ্লোবাল মুন সাইটিংয়ের উপর ভিত্তি করে আমরা আজকে শুরু করেছি। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমলগুলোকে কবুল করেন ইনশাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। মসজিদ বিশাল আকার করা হয়েছে, প্রায় 2500 পিপলের মতো জায়গা আছে। আলহামদুলিল্লাহ প্রায় 300 কার পার্কিং স্পট আছে। আলহামদুলিল্লাহ মহিলাদের ব্যবস্থা আলাদা আছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসবেন, সবার দাওয়াত থাকলো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। অন্যদিকে নর্থ আমেরিকার হিলাল কমিটি জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষণে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। এই ঘোষণার কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের কিছু মসজিদে মঙ্গলবার তারাবির জামাত অনুষ্ঠিত হয়নি। দুই ভিন্ন ঘোষণায় কমিউনিটির মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও অধিকাংশ বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার থেকেই রোজা শুরু হয়েছে। তারাবির নামাজ আদায় করছি। আগামীকালকে থেকে পবিত্র মাহে রমজান মাস শুরু হওয়ার আমরা রমজান মাস আগামীকালকে থেকে শুরু হবে। আমরা রমজান আমরা পালন করব। আর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াত দেখতাম পারলাম যে প্রতি বছর এইবারও আমাদের মধ্যে একটা বিভেদ দেখা দেয় আমরা রমজান পালন নিয়ে, এবং এটা প্রতি বছর হয়, ঈদ নেওয়া হয়। তো আশা করি ভবিষ্যতে আমরা কমিউনিটির মধ্যে একটা উদ্যোগ নেওয়া হইব, যেটা করলে আমরা সবাই একসাথে রমজান এবং ঈদ আমরা একসাথে করতাম পারি। এটা আমরা কমিটির সবাই প্রত্যাশা করি। আমাদের মধ্যে যে বিভেদটা এটা দূর হইব, এভাবে একটা উদ্যোগ নেওয়া হইব ইনশাল্লাহ। উল্লেখ্য, অতীতেও যুক্তরাষ্ট্রে রোজা ও ঈদ পালন নিয়ে মতভেদ দেখা গেছে। ফলে কখনো কখনো একই পরিবারেও ভিন্ন দিনে রোজা ও ঈদ পালনের নজির তৈরি হয়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ইসলামিক স্কলারদের সমন্বিত উদ্যোগ নেয়ার প্রত্যাশা জানিয়েছেন অনেকে। মিশিগানে বাড়ি কেনার বাজার এখন কঠিন, দাম বেশি, ঘর কম। তবে ল্যান্সিংয়ে প্রস্তাবিত নতুন আইন পরিস্থিতি বদলাতে পারে। নতুন নিয়মের মাধ্যমে বাড়ি নির্মাণ সহজ হবে, খরচ কমবে এবং মালিকানা আরও সাশ্রয়ী হবে। আইন প্রয়োগ হলে বাজারে সরবরাহ বাড়বে, দাম নিয়ন্ত্রণে আসবে এবং মিশিগানবাসীর জন্য নিরাপদ সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি হবে। মিশিগানে বাড়ির বাজারে ক্রেতাদের জন্য কঠিন সময় চলছে। উচ্চ মূল্য এবং সীমিত ঘরের সরবরাহের কারণে বাড়ি কেনা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে ল্যান্সিংয়ে সম্প্রতি প্রস্তাবিত একটি নতুন আইন এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্য নিয়ে এসেছে। আইনটি 2 পার্টি এবং 2 চেম্বারের আইন প্রণেতাদের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং এর উদ্দেশ্য হল নতুন বাড়ি নির্মাণ সহজ করা ও বাজারে সরবরাহ বাড়ানো।
বর্তমানে রাজ্যে প্রায় 1 লাখটির বেশি বাড়ির ঘাটতি রয়েছে, যা অ্যাবান্ডেন্ট হাউজিং মিশিগান এর নির্বাহী পরিচালক লোরেন স্ট্রিকল্যান্ড এর মতে খুবই উদ্বেগজনক। তিনি বলেছেন, আজ আমাদের রাজ্যে এত ঘাটতি রয়েছে যে নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ দ্রুত নেওয়া আবশ্যক। নতুন বিলের প্রস্তাবিত নিয়মের মাধ্যমে বাড়ি নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করা হবে, নির্মাণ খরচ কমানো হবে এবং বাড়ির মালিকানা আরও সাশ্রয়ী হবে। আইন প্রণেতারা মনে করেন নতুন উদ্যোগের মাধ্যমে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য ফিরে আসবে। এতে ক্রেতারা সুবিধা পাবেন এবং রাজ্যের আবাসন সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষজ্ঞরা আশা করছেন নতুন নিয়ম প্রয়োগ হলে বাড়ির নির্মাণ বাড়বে, বাজারে ঘরের দাম নিয়ন্ত্রণে আসবে এবং দীর্ঘমেয়াদে মিশিগানবাসীর জন্য আবাসনের নিরাপত্তা নিশ্চিত হবে। এই আইন কার্যকর হলে রাজ্যে নতুন বাড়ির চাহিদা মেটানো সম্ভব হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি ঘিরে কর বাড়ানোর প্রশ্নে বিতর্ক বাড়ছে। মেয়র জোহরান মামদানি বলছেন, সম্পত্তি কর বৃদ্ধি হবে শেষ উপায়। তবে ধনীদের উপরে কর বাড়াতে রাজ্যের সমর্থন এখনও অনিশ্চিত। ফলে শেষ পর্যন্ত কোন পথে সমাধান আসবে সেটি এখন সবার নজরে। নিউ ইয়র্ক সিটিতে বড় ধরনের বাজেট ঘাটতির মুখে পড়েছে সিটি প্রশাসন। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরের $5.4 বিলিয়ন ঘাটতি পূরণ করতে হলে সম্পত্তি কর বাড়ানো হতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি হবে একেবারে শেষ উপায়। মেয়রের প্রথম পছন্দ হলো ধনী ব্যক্তি ও বড় কর্পোরেশনের ওপর বেশি কর আরোপ করা, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে অ্যালবানিতে রাজ্য সরকারের অনুমোদন দরকার। বিশেষ করে গভর্নর ক্যাথি হোকুল এর সমর্থন ছাড়া তা সম্ভব নয়। এখন সেই সমর্থন নিশ্চিত নয়। মেয়রের প্রস্তাবিত বাজেটের পরিমাণ $127 বিলিয়ন। যদি রাজ্য সরকার উচ্চ আয়ের মানুষের ওপর কর বাড়াতে রাজি না হয়, তাহলে শহর কর্তৃপক্ষ 9.5% সম্পত্তি কর বাড়ানোর কথা ভাবছে। এতে সরাসরি প্রভাব পড়বে বাড়ির মালিকদের ওপর, আর অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবনের মালিকদের কর বাড়লে তার চাপ ভাড়াটিয়াদের উপরও পড়তে পারে, কারণ বাড়তি খরচ ভাড়ায় যোগ হতে পারে। সিটি কম্পট্রোলার মার্ক লেভিন সতর্ক করে বলেছেন, এতে মধ্যবিত্ত পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে কংগ্রেস সদস্য নিকোল ম্যালিওটাকিস বলছেন, এতে আবাসন ব্যয় আরও বেড়ে যাবে। তবে মেয়র জানিয়েছেন, আলোচনা এখনও চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন সংসদের যাত্রা শুরু হলেও রাষ্ট্রপতি পদে কি আদৌ পরিবর্তন আসছে? কে, কবে এবং কিভাবে হবেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? সংবিধান কি বলছে? বাস্তবতা কোথায় দাঁড়িয়ে? বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কি মেয়াদ শেষের আগেই বিদায় নিতে পারেন? ক্ষমতা বাড়ার সম্ভাবনাই বা কতটা? পুরো প্রেক্ষাপট জানতে দেখুন বিস্তারিত রিপোর্টে। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি পদে পরিবর্তন কখন এবং কিভাবে হবে? বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্বে আছেন। তার মেয়াদ শেষ হবে 2028 সালের এপ্রিল মাসে। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এখনই সুযোগ নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্বাচন আয়োজন করা হয়। পদ শূন্য হওয়ার কারণ হতে পারে মেয়াদ শেষ, পদত্যাগ বা অভিশংসন। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে, যেখানে প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। নির্বাচনের জন্য 2 জন সংসদ সদস্য প্রার্থীকে প্রস্তাবক ও সমর্থক হিসেবে সমর্থন করবেন। একক প্রার্থী হলে ভোট গ্রহণের প্রয়োজন হয় না। প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ভোট সংক্রান্ত অধিবেশন চলাকালীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত, তবে রাজনৈতিক সংকট বা নির্বাচনের সময় রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বৃদ্ধি পাবে, যেমন মানবাধিকার কমিশন, বাংলাদেশ ব্যাংক গভর্নর, তথ্য কমিশন ইত্যাদিতে নিয়োগের ক্ষেত্রে স্বাধীনতা।
সুতরাং মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ না করা বা অভিশংসিত না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা নেই। পদ শূন্য হলে নির্বাচন কমিশন সংসদ ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজন করবে। যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকদের জন্য পাসপোর্ট নিয়মে বড় পরিবর্তন আসছে। 25 ফেব্রুয়ারি থেকে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করা যাবে না। এখন তাদের যুক্তরাজ্যের পাসপোর্ট বা সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। অনেক দ্বৈত নাগরিক যা জানতেন না, তারা হঠাৎ নতুন কাগজপত্র সংগ্রহে ব্যস্ত। ছুটিতে থাকা বা বিদেশে থাকা ব্যক্তিরা বিশেষভাবে সমস্যায় পড়েছেন। যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকদের জন্য পাসপোর্ট নিয়মে বড় পরিবর্তন আসছে, যা 25 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী যেসব দ্বৈত নাগরিকের অন্য দেশের পাসপোর্ট আছে তারা সরাসরি সেই পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। তাদেরকে যুক্তরাজ্যের পাসপোর্ট বা নতুন ডিজিটাল সার্টিফিকেট অব এন্টাইটেলমেন্ট দেখাতে হবে। এই পরিবর্তনগুলো মূলত ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য আনা হয়েছে। দ্বৈত নাগরিকরা ইটিএ এর জন্য আবেদন করতে পারবে না, তাই তাদেরকে নতুন কাগজপত্র সংগ্রহ করতে হবে। পাসপোর্ট এবং সার্টিফিকেট পাওয়া কয়েক সপ্তাহ সময় নেয় এবং খরচও উল্লেখযোগ্য। একটি পাসপোর্ট প্রায় 100 পাউন্ড, সার্টিফিকেটের দাম 589 পাউন্ড। এই নতুন নিয়মের কারণে অনেকেই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। যেমন ব্রিটিশ লাতভিয়ান নাগরিক জেলেনা 16 বছর ধরে যুক্তরাজ্যে থাকলেও সম্প্রতি জানলেন যে দক্ষিণ আমেরিকার ছুটি শেষে তিনি দেশে ফিরে আসতে পারবেন না যদি নতুন কাগজপত্র হাতে না থাকে। অন্যদিকে ইউকে জার্মান নাগরিক পেট্রা স্পেন থেকে পাসপোর্ট আবেদন করছেন এবং অপেক্ষায় আছেন যাতে মার্চের আগে তিনি দেশে ফিরতে পারেন। কিছু দ্বৈত নাগরিক যেমন সুইস নাগরিক শন ওয়েস্ট নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার কথা ভাবছেন। অন্যদের জন্য এটি বড় উদ্বেগ এবং অর্থনৈতিক চাপ তৈরি করছে। অনেকেই মনে করছেন সরকার পর্যাপ্তভাবে তথ্য জানায়নি, ফলে এই নতুন নিয়মে দ্বৈত নাগরিকরা হঠাৎ করে সমস্যায় পড়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য, সহজ বিনিয়োগ শর্ত আর রাজনৈতিক অনিশ্চয়তা থেকে নিরাপদ আশ্রয়, সব মিলিয়ে কেন বিশ্বের ধনীদের নজর এখন নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসায়? নতুন নিয়মে কী সুবিধা মিলছে? কেন হঠাৎ আবেদন বেড়েছে মার্কিন ও চীনা ধনীদের? কত বিনিয়োগে মিলছে স্থায়ী বসবাসের সুযোগ? জানুন সব চমকপ্রদ তথ্য রিপোর্টে। বিশ্বের ধনীদের নতুন গন্তব্য এখন নিউজিল্যান্ড, আর সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু দেশটির তথাকথিত গোল্ডেন ভিসা। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের প্রভাবশালী ও ধনী নাগরিকদের মধ্যে এই ভিসা পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ দেখা গেছে। নিউজিল্যান্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনযাপন ও ব্যবসা বান্ধব পরিবেশ সবকিছু মিলিয়ে দেশটি ধনীদের কাছে একটি আদর্শ আশ্রয়স্থল হয়ে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অস্থিরতা থেকে মুক্ত থাকতে অনেক ধনী মার্কিন নাগরিক নিউজিল্যান্ডকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। 2025 সালের এপ্রিল মাস থেকে চালু হওয়া নতুন অ্যাক্টিভ ইনভেস্টর প্লাস ভিসা আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এই ভিসায় বিনিয়োগের ন্যূনতম অঙ্ক কমানো হয়েছে, ইংরেজি ভাষার দক্ষতার শর্ত বাতিল করা হয়েছে এবং স্থায়ী বাসিন্দা হতে দেশটিতে থাকার সময়সীমা 3 বছর থেকে কমিয়ে মাত্র 3 সপ্তাহ করা হয়েছে। ফলে ধনীদের জন্য প্রক্রিয়াটি হয়েছে দ্রুত ও সহজ। ইমিগ্রেশন নিউজিল্যান্ডের তথ্য মতে নতুন স্কিমে কয়েক মাসেই শত শত আবেদন জমা পড়েছে, যা আগের কয়েক বছরের তুলনায় বহু গুণ বেশি। আবেদনকারীদের বড় অংশই যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসছে। এর মাধ্যমে ইতোমধ্যে বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে নিউজিল্যান্ড। ইমিগ্রেশন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, এই ভিসা কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে নিরাপত্তা ও সুযোগের খোঁজে বিশ্বের ধনীদের কাছে নিউজিল্যান্ডের গোল্ডেন ভিসা এখন এক অনন্য আকর্ষণ। সাবেক ফুটবলার এবং নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের একটি ফোন কলের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায় তিনি বিসিবির সিইওকে ক্রিকেট সংশ্লিষ্ট সব স্থানে অবাধ প্রবেশের নির্দেশ দিচ্ছেন। এই আদেশের ধরন মিঠুন চক্রবর্তীর ফাটাকেস্ট সিনেমার মন্ত্রীর স্টাইলের মতো হওয়ায় ভিডিওটি তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটি শেয়ার করে আলোচনায় আসে জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট নির্মাতা সালমান মুক্তাদির। তিনি সাংবাদিকদের মান, যোগ্যতা ও দায়িত্ব যাচাই না করে এমন নির্দেশ দেওয়ার পক্ষে নন। সালমান প্রশ্ন তুলেছেন, তাহলে কি আমি শুধু মাইক আর ক্যামেরা নিয়ে ঢুকে নিজেকে সাংবাদিক বলতে পারবো? ভবিষ্যতে ছেলেমেয়েরা কেন সাংবাদিকতা শিখবে? শেষমেশ নির্বাচনে হেরে গিয়েও সমর্থকরা মনে করছেন ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতায় থাকায় আমিনুল হক প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করতে পারবেন। ভাইরাল ভিডিও দেশ জুড়ে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।